নমস্কার, আমি ডক্টর জয়দেব রায়, শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ পদে আছি। আজকের বিষয় শিশুদের জ্বর। শিশুদের জ্বর হলে বাবা মারা খুবই আতঙ্কিত হয়ে যান। এটা আতঙ্কিত হওয়ার ব্যাপার, কিন্তু আমি বলবো অত আতঙ্কিত হবেন না। কারণ জ্বরকে শত্রু ভাববেন না। জ্বর হলো আমাদের শরীরে যদি কোনো সংক্রমণ ঘটে তাহলে আমাদের একটা সতর্কবার্তা দেয় যে আপনার শরীরে কোনো একটি সংক্রমণ ঘটেছে। এবং এই সব জ্বরই যে খুব খারাপ হবে তা নয়। কতগুলো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ডাক্তারবাবুর কাছে আসার আগে। জিনিসগুলি হলো যে বাচ্চা নেতিয়ে পড়ছে না, বাচ্চা অ্যাক্টিভ আছে। যদি বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে তাহলে অত কিন্তু আপনি ভয় পাবেন না, প্রথমত এটি। দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারবাবুর কাছে আসলে আপনাকে জিজ্ঞেস করবে এই জ্বরটা কতদিন ধরে হয়েছে। তাছাড়া বাচ্চার খাওয়া দাওয়া কেমন করছে, অ্যাটলিস্ট কিছু অন্তত খাচ্ছে, লিকুইড ঠিকমতো করে খাচ্ছে কিনা, ইউরিন ঠিকমতো করে হচ্ছে কিনা, এইগুলোকে খেয়াল রাখতে হবে। বাচ্চার বয়সটা অবশ্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সাথে সাথে ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাকে বলতে হবে ডাক্তার বাচ্চার মধ্যে কোনো কোমরবিড ফ্যাক্টর আছে কিনা। যদি কোনো হার্ট ডিজিজ থাকে, কোনো রেসপিরেটরি ইনফেকশনের যদি কোনো ডিজিজ থাকে, যদি অন্যান্য কোনো সংক্রমিত বা ক্রনিক ডিজিজ থাকে, এগুলো ডাক্তারবাবুর কাছে আপনাকে যে ইনফরমেশন দিতে হবে। এইগুলো যদি ঘটে থাকে, অর্থাৎ যদি কোনো সংক্রমণ ডিজিজ থাকে, বাচ্চা যদি নেতিয়ে পড়ে, বাচ্চা যদি খেতে না পারে, বাচ্চা যদি খিঁচুনি হয়, বাচ্চা যদি ইউরিন খুব কম হতে থাকে, বা বাচ্চার কোনো একটা লোকালাইজ কোনো ইনফেকশন হচ্ছে, মানে শ্বাসকষ্ট খুব বেশি হচ্ছে যদি দেখা যেতে পারে, কান দিয়ে পুঁজ বেরোচ্ছে তার সঙ্গে জ্বর হচ্ছে দেখা গেল, বা বাচ্চা পেচ্ছাবে জ্বালা জ্বালা করছে কিনা দেখা গেল, এই সবগুলো আছে কিনা সেগুলো যেমন খেয়াল রাখতে হবে। এগুলো হলে কিন্তু আতঙ্কিত হবার ব্যাপার আছে, ডাক্তারবাবুর পরামর্শ নেবার ব্যাপার আছে। আর যদি এমনি জ্বর হয়ে থাকে তার সঙ্গে সর্দি কাশি হাঁচি এগুলো আছে কিনা সেগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। বাড়ির অন্যান্য মেম্বার তাতে এফেক্টেড হচ্ছে কিনা খেয়াল করতে হবে। যদি সাথে সর্দি কাশি হাঁচি এবং বাড়ির অন্যান্য মেম্বারও এফেক্টেড হয়ে থাকে তাহলে আপনাকে একটা সাধারণ ভাইরাল ফিভারের কথা ভাবতে হবে। তাছাড়া তার বডি একটা কোন লেভেলে হচ্ছে, কোনো ধরনের র্যাশ অ্যাপিয়ার করছে কিনা, এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ডাক্তারবাবুর কাছে যাবার আগে। বর্ষার শুরুতে এদিক ওদিকে অল্প স্বল্প জল জমা থাকার ফলে মশার প্রাদুর্ভাবটা প্রচুর পরিমাণে বাড়ে। মশার যদি প্রাদুর্ভাব বাড়ে তাহলে আমরা তো এক্সপিরিয়েন্সই করেছি, জানি সেখানে ডেঙ্গু হবার চান্স বাড়ে, ম্যালেরিয়াও হতে পারে, কিন্তু আপাতত ম্যালেরিয়াটা অত বেশি হচ্ছে না কয়েক বছর ধরে। আর হচ্ছে যে এই বর্ষার প্রাদুর্ভাবের সাথে সাথে ভাইরাস রোগের জ্বর, ভাইরাস জ্বর কিন্তু খুব বেশি হতে পারে। যে কোনো সিজন চেঞ্জের সময় যখন হঠাৎ একটা চেঞ্জ হয়, গরম থেকে হয়তো ঠান্ডা পড়লো, বা আপনার ঠান্ডা থেকে অন্য আর একটা সিজন চেঞ্জ হলো, বা গরমের পরে বর্ষা এসে গেল, এরকম যদি সিজন চেঞ্জ হতে পারে তাহলে এই সময় কিন্তু বাচ্চাদের শরীর খারাপ খুব বেশি হয় এবং সেইখানে কিন্তু ভাইরাস রোগ বেশি পরিমাণে হতে পারে। বিশেষ করে শীতের সময় ভাইরাস রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি হয়। আর বর্ষাকালে সেখানে জলবাহিত রোগের প্রাদুর্ভাবটা বেশি হতে পারে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। তবে যে কোনো সময় যে কোনো রোগই আসতে পারে, মোটামুটি এইরকমভাবেই আমরা প্রাদুর্ভাব দেখে থাকি। এবার এই ভাইরাসের তীব্রতা আবার বিভিন্ন সময় বিভিন্ন হয়, কখনো এটা সাধারণ জ্বরের মতো হয়ে থাকে, কখনো এটা তীব্র অবস্থায় পৌঁছে যেতে পারে। আমি প্রথমে যেগুলো বললাম সেই সিমটমগুলো খেয়াল রাখতে হবে। জ্বর হলে আপনাকে কিছু সাধারণ নিয়ম পালন করতে হবে, কিন্তু তার কিছু ব্যতিক্রম দেখলে আপনাকে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। প্রথম কতগুলো জিনিস দেখে বোঝা যেতে পারে, তবে পরীক্ষা নিরীক্ষা থেকে সেটা কনফার্মেশন হয়। প্রথম হচ্ছে যদি প্রথম দিন থেকে যদি খুব হাই ফিভার আসতে শুরু করে, প্রথম একদিন দুদিন প্রথমে আসলো, তারপরে সেই জ্বরটা যদি 3 দিন 4 দিন পড়তে পরে আস্তে আস্তে কমতে শুরু করে, সেটা কিন্তু ভাইরাল ফিভার। যদি ব্যাকটেরিয়াল ফিভারের ক্ষেত্রে কি হয়, প্রথমের দিকে হয়তো জ্বরটা অত বেশি নয়, কিন্তু পরের দিকে আস্তে আস্তে জ্বরটা বেশি বাড়ছে, তাহলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফিভার। ভাইরাল ফিভার যদি হয় তাহলে সেখানে দেখবেন যে বাড়ির অন্যান্য মেম্বারও সাথে সাথে সাফার করছে, একজনের হলে অন্যান্য মেম্বারদেরও হতে পারে। আর হচ্ছে ভাইরাল ফিভার হলে যেটা বললাম, শুধু জ্বর নয়,
জ্বরের সাথে আদার উপসর্গ যেমন সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা এগুলো দেখা যেতে পারে। আর যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে যে জায়গাতেই ব্যাকটেরিয়াটা সংক্রমণ হয়েছে একটা লোকালাইজ জায়গা থেকে হতে পারে। যেমন বললাম, যদি নিউমোনিয়া হতে থাকে তখন দেখবেন তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা হয়তো বেড়ে গেছে। কানে যদি সংক্রমণ হয়ে থাকে, এগুলো ব্যাকটেরিয়াল হয়, সেখানে কান দিয়ে পুঁজ বেরোতে পারে। ইউরিনে যদি ইনফেকশন হতে পারে, সেখানে ইউরিন দিয়ে দেখবেন যে যখন পেচ্ছাপ করছে বাচ্চা তখন কান্নাকাটি করে, হয়তো জ্বালা করছে বলতে পারে না, কিন্তু কান্নাকাটি করে। তাছাড়া ধরুন যদি সিএনএস মানে ব্রেনে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, তখন দেখবেন ঘাড় শক্ত হলো, কনভালশন হলো। এই রকম ব্যাকটেরিয়াল যেগুলো ইনফেকশন হয় সেখানে দেখবেন যে তার একটা লোকালাইজিং সিমটম দেখা যেতে পারে। যেমন ডায়রিয়াটা, জেনারেলি বাচ্চাদের ডায়রিয়াগুলোকে আমরা ভাইরাল ডায়রিয়া বলি, কিন্তু যদি স্টুলের সাথে ব্লাড আসতে দেখেন তাহলে আপনাকে কিন্তু সিগেলা মানে সেখানে ব্যাকটেরিয়াল কজের কথা কিন্তু মাথায় আনতে হবে। টাইফয়েডের যদি হয়ে থাকে, সেখানে জ্বরের প্যাটার্নটা হয়ে থাকে অন্য ধরনের। এই সবগুলো দেখে আপনি মানে পেরেন্টসরা একটা আইডিয়া করতে পারবে এটা ব্যাকটেরিয়াল কিন্তু ভাইরাল। তাছাড়া বিভিন্ন যে রোগের কথা আমি বললাম তাদের অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট আছে, ডাক্তারবাবুর পরামর্শ মতো সেই টেস্টগুলো করে এটা ব্যাকটেরিয়াল না ভাইরাল ফিভার সেটা কিন্তু বোঝা যায়। সাধারণভাবে আমি ম্যালেরিয়া, ডেঙ্গু এসব আলাদা করার জন্য বলবো যে টিপিক্যাল প্যাটার্ন অনেক সময় ম্যালেরিয়ার আজকাল পাওয়া যায় না, তবুও কিছুটা আইডিয়া করতে পারা যায়। যেমন ধরুন আপনি যখন ডেঙ্গুর কথা ভাবছেন, ডেঙ্গুতে কিন্তু ফিভারটা বললাম এটা ভাইরাল ফিভার, তাহলে প্রথমের দিকে হাই টেম্পারেচার হবে। তাছাড়া বডি এক খুব বেশি হয়, বডি এক বেশির সাথে সাথে রেট্রো অরবাইটাল পেন হয়। রেট্রো অরবাইটাল পেন মানে চোখের পেছনের দিকে ব্যথাটা খুব বেশি হতে পারে। আর যেটাকে আমরা বলি, এটা আরেকটা নাম হচ্ছে ব্রোন বেকিং ডিজিজ, মানে এত ব্যথা হয় যে সারা হাত পা খুব ব্যথা। যে কোনো জ্বরেই ব্যথা হতে পারে, কিন্তু ডেঙ্গুর একটু বেশি ব্যথা হতে পারে। তাছাড়া মুখ চোখগুলো খুব ফ্ল্যাশ করতে থাকে, বিভিন্ন ধরনের র্যাশ অ্যাপিয়ার করতে পারে, ইচিং সেই র্যাশটা যেটা হয়। এর থেকে আমি কিন্তু একটা ডেঙ্গুর সম্বন্ধে আইডিয়া করতে পারি। এই ডেঙ্গুর জ্বর, সাধারণ ডেঙ্গুর জ্বরটা কিন্তু 3 থেকে 5 দিনের বেশি জেনারেলি থাকে না। আর একটা কি হয়, এই জ্বর অ্যাপিয়ার করে যে অনেকে কষ্ট হয় ঠিকই, জ্বরটা যে ডিসঅ্যাপিয়ার করে গেলো তখন একটু স্বস্তি হলো, অনেক সময় সেটা কিন্তু আবার ডেঞ্জারাস জায়গাতেও চলে যেতে পারে। হোয়ারাজ যেখানে আপনি ম্যালেরিয়ার জ্বরের কথা ভাববেন, জেনারেল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে চিল অ্যান্ড রাইগর, মানে খুব কাঁপুনি দিয়ে জ্বর আছে। যদিও যে কোনো হাই ফিভার কাঁপুনি দিয়ে আসতে পারে, কিন্তু একটা স্পেসিফিক ইন্টারভেলে আসতে পারে। হয়তো দেখবেন জ্বর আজকে এলো, আবার 2 দিন পরে সেটা দেখা গেল, বা 24 ঘন্টা পরে দেখা গেল, এরকম একটা প্যাটার্ন পাওয়া যেতে পারে। তবে আজকাল সব সময় কিন্তু যে আপনি ম্যালেরিয়ার জ্বর এরকমভাবে পাবেন তা নয়, টেস্টটা করা খুব দরকার। সহজ ব্লাড টেস্ট করা যায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন সময় আপনার লোকালিটিতে কোন জ্বর বেশি চলছে সেইটার সম্ভাবনাটা খুব বেশি থাকে। সুতরাং জ্বর হলে প্রথমে আমি বলেছি আতঙ্কিত হবেন না, জ্বর সত্যি নয়, কিন্তু তবুও ডাক্তারের পরামর্শ আপনি নেবেন। তার কারণ কোনো কোনো জ্বর সাংঘাতিক অবস্থায় যেতে পারে, তার যদি আর্লি ট্রিটমেন্ট হয় তাহলে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। প্রথম আমি কতগুলো জেনারেল মেজারের কথা আপনাকে বলছি। যে কোনো জ্বর হলে আমি বলবো, বাচ্চা তো ছটপট করে বেড়ায়, তবুও যতটা রেস্ট দেওয়া যায় রেস্টের কথা বলবেন। একটু বড় বাচ্চা হলে আমি প্রথমে বলবো রেস্ট নিতে, সেটা কিন্তু খুব জরুরি। ভাইরাল ফিভারের ক্ষেত্রে কিন্তু রেস্ট খুব জরুরি। স্কুলে পরীক্ষা হচ্ছে বলে বাচ্চাকে পাঠিয়ে দেবেন না স্কুলে, কারণ তাতে বাচ্চা আরও খারাপ অবস্থায় পৌঁছাতে পারে। স্কুলে পাঠালে বাচ্চা শুধু খারাপ অবস্থায় পৌঁছাবে তা নয়, অন্যান্য স্কুলের বাচ্চারাও কিন্তু তার থেকে আক্রান্ত হতে পারে। এটা প্রথম রেস্টের কথা বললাম। দ্বিতীয় যে কথাটা বললাম, ফ্লুইড খাওয়াতে হবে, প্লেন্টি অফ ফ্লুইড। অনেক সময় আপনি ডাবের জল, নুন চিনির জল, ওআরএস, এই ফ্লুইড কিন্তু আপনাকে স্যুপ, এইসব ফ্লুইডগুলো বাচ্চাদের বেশি দিতে হবে। প্যারাসিটামল জাতীয় ওষুধ, জ্বর কমানোর জন্য আপনাকে আমি প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে বলবো, এবং সেটা সাধারণভাবে আমি বলে দিচ্ছি যে কোনো প্যারাসিটামল ইউজ করুন, কিন্তু পার ডোজে 15 mg পার কেজি অফ বডি ওয়েটে দেবেন, এবং 4 থেকে 6 ঘন্টার আগে রিপিট করবেন না, তাতে জ্বর কমুক আর না করুক। এই যে প্যারাসিটামলটা দেওয়া হচ্ছে, আজকাল অনেকে আমাদের কাছে আসছেন যে ডাক্তারবাবু প্যারাসিটামল খেয়ে তো জ্বর নর্মাল হচ্ছে না। এইটা সম্বন্ধে আমি বলবো আপনি নর্মাল করার চেষ্টা করবেন না। আমরা প্যারাসিটামলটা কেন দিই? জ্বরটা কিছুটা কমিয়ে বাচ্চাকে স্বস্তি দেওয়ার জন্য, অস্বস্তি থেকে তাকে নিরাময় করার জন্য। কমলো না বলে হঠাৎ আপনি
একটু অন্য ধরনের ওষুধ মানে অ্যাসপিরিন, নিমোসিলাইট, মেফেনিমিক অ্যাসিড এসব খাওয়াতে শুরু করলেন, এগুলো দেবেন না। আপনাকে জ্বরের কারণটা খুঁজতে হবে, কারণটা ট্রিটমেন্ট করলেই বাচ্চাটা সুস্থ হবে। কিন্তু আপাতপক্ষে অস্বস্তিটা কমানোর জন্য আপনি প্যারাসিটামলটা দেবেন। একটা 104 টেম্পারেচার থেকে যদি 100-তে আপনি নামিয়ে আনতে পারেন বা 101-এ নামিয়ে আনতে পারেন, তাহলে বাচ্চার অস্বস্তিটা কম হবে। এবারে আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটি হলো যে স্পঞ্জিং করা। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মেজারগুলো আগে নিতে হবে, আপনাকে প্যারাসিটামলটা দিতে হবে, তারপরে আপনি স্পঞ্জিংটা করবেন। ছোট বাচ্চাকে অনেকক্ষণ ধরে খালি গায়ে রাখবেন না। স্পঞ্জিং করার সময় যেটা অনেকে ভুল করেন, যে ঠান্ডা জল দিয়ে স্পঞ্জিং করেন, বরফ জল দিয়ে স্পঞ্জিং করেন, এটা একদম করবেন না। স্পঞ্জিং যদি করতেই হয় তাহলে সেটা লিকুয়াম ওয়াটার দিয়ে স্পঞ্জিং করবেন। আবার আমি বলবো এই জেনারেল মেজারগুলো নেবেন, আর খেয়াল রাখবেন বাচ্চার যেগুলো ওয়ার্নিং সাইন হসপিটালে নিয়ে যাওয়ার জন্যে, বাচ্চা নেতিয়ে পড়ছে কিনা, বাচ্চার পেচ্ছাপ কম হচ্ছে কিনা, বাচ্চা খেতে পাচ্ছে কিনা ঠিক মতো করে, কনভালশন হচ্ছে কিনা, হাত তার কোনো ব্লু হয়ে যাচ্ছে কিনা, এগুলো হলে কিন্তু আর জেনারেল মেজার বাড়িতে একদম করবেন না। দ্রুত হসপিটালে নিয়ে যাবেন, দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কিন্তু স্পঞ্জিং এর ব্যাপারে আপনাকে আমি বলবো, নট ঠান্ডা জল, নট বরফ জল দিলে লিউকোয়ার্ম ওয়াটার দিয়ে স্পঞ্জিং করবেন। এবং স্পঞ্জিং করার আগে প্যারাসিটামল দিয়ে আপনি চেষ্টা করবেন অন্যান্য যে মেজারগুলো, হোম মেজারগুলো আমি নিতে বললাম সেগুলো নেবেন, তারপরে স্পঞ্জিং করাবেন। প্রথম কথা হচ্ছে, বাচ্চা যখন জ্বর আসে তখন বাচ্চা অনেক সময় খেতে চায় না। আমি যেটা বললাম যে খেতে যখন চায় না, সেখানে কিন্তু হাইড্রেশনটা বাচ্চাকে ভালো মতো মেনটেন করতে হবে। জ্বর হওয়ার পরে শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে হাইড্রেশনটা মেনটেন করার জন্য আপনাকে ফ্লুইডটা বেশি করে দিতে হবে। কিন্তু এই সময় কি হয়, একসঙ্গে যদি অনেকটা ফ্লুইড খাওয়াতে চান তাহলে বাচ্চা সেটাকে বমি করে দিতে পারে। বারে বারে অল্প অল্প করে ফ্লুইড দেবেন। সেই ফ্লুইডের মধ্যে কি কি হতে পারে, সেটা এমনি প্লেন ওয়াটারও হতে পারে, ডাবের জল হতে পারে, নুন চিনির জল হতে পারে, ওআরএস হতে পারে, স্যুপ হতে পারে। তো এইভাবে বিভিন্ন ভ্যারাইটি কোনটা বাচ্চা পছন্দ করছে সেইভাবেই বাচ্চাকে দেবেন। জোর করবেন না, একবারে অনেকটা খাওয়াবেন না, জোর করবেন না, ভ্যারাইটি দেবেন। আর অন্যান্য খাবারের মধ্যে আপনি চেষ্টা করবেন যেটা খুব নন স্পাইসি, একদম সহজ পাচ্য, সাধারণভাবে সেই খাবারগুলো দিতে পারেন। যেমন ধরুন অনেক সময় আমরা খিচুড়ি অফার করে থাকি, অনেক সময় দেখবেন যে ফেনা ভাত অফার করে থাকি। আবার অনেকে ফেনা ভাতটা পছন্দ করছে না, একটু হয়তো আপনাকে নুন তেল এটা দিয়ে করতে হবে, দেখতে হবে কতটুকু সে খেতে পাচ্ছে। আপনাকে বাচ্চাকে কখনো ফোর্স ফিডিং করাবেন না, এই বাচ্চার সঙ্গে ফ্রেন্ডলি ভাবে কিন্তু খাওয়াতে হবে। আমরা যেটাকে বলি অলওয়েজ নো ফোর্স ফিডিং, অ্যান্ড বাচ্চার পছন্দ মতো করে বাচ্চা এবং আপনি অ্যাক্টিভ পার্টিসিপেশন করে যদি খাবারটা দেন, তাহলে বাচ্চা সেটাকে অ্যাকসেপ্ট করবে। এবং আপনি কারণের ট্রিটমেন্টটা করতে করতে যখন যে রেসপন্স করবেন, প্রথমের দিকে দেখবেন বাচ্চা একদম খেতে পাচ্ছে না, কিন্তু বাচ্চার ওই খিদেটা যখন একটু একটু ইমপ্রুভ করছে বুঝবেন, তখন আপনি বুঝবেন আপনার বাচ্চা জ্বর থেকে রেসপন্স করছে। তো এইভাবেই খাবার প্ল্যানটা আপনার রাখা উচিত। জ্বর যখন আপনি বাচ্চা দেখবেন, অলওয়েজ কিন্তু থার্মোমিটারকে ইউজ করবেন। হাত দিয়ে দেখে, গরম দেখে আপনি জ্বর ভাববেন না। আরেকটা জিনিস বললাম, থার্মোমিটারে জ্বর দেখলেও কতটা টেম্পারেচার উঠেছে সেইটা না ভেবে শিশুর অন্যান্য অবস্থাগুলি, শিশু কি অবস্থায় আছে, তার অ্যাক্টিভিটি, তার খাওয়া দাওয়া, এগুলোর উপরে অতি অবশ্যই জোর দেবেন। জ্বর হলেই বাবা মারা খুব আতঙ্কিত হন, কিন্তু আমি বলবো আতঙ্কিত হবেন না, সতর্কিত হন। তার কারণ জ্বর কিন্তু আপনার জন্য শত্রু নয়, জ্বর আপনার বাচ্চার একদিক দিয়ে বন্ধু। কারণ আপনার শরীরে কোনো সংক্রমণ ঢুকলে আপনার শরীর যে ডিফেন্স সিস্টেম সেটা রেসপন্স করে, সেই রেসপন্সেরই একটা প্রতিফলন হচ্ছে জ্বর। আপনার বাচ্চার শরীরে সংক্রমণ ঢুকেছে, জ্বর হলো না, আপনি বুঝতে পারলেন না, সেটা কিন্তু বাচ্চাকে অনেক খারাপ অবস্থা নিয়ে যাবে। সুতরাং ওটা নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। সব জ্বরই যে মারাত্মক হয়ে যাবে তা নয়, আপনাকে সাধারণ মেজারগুলো নিতে হবে, যেগুলো আমি বললাম, রেস্ট, ফ্লুইড বেশি করে দেওয়া, তারপরে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, অন্যান্য ওষুধ প্রয়োগ করবেন না, স্টেপিড স্পঞ্জিং করতে পারেন, ফ্লুইডটা বেশি করে দেবেন। এবং ওয়ার্নিং সাইন যেগুলো বললাম, অর্থাৎ বাচ্চা খেতে পাচ্ছে কিনা,
বাচ্চার বয়স কত, বাচ্চা যদি খুব ছোট বাচ্চা হয়, বিলো 3 মান্থ বাচ্চা হয়, বাচ্চার জ্বরটা যদি অনেকদিন পারসিস্ট করে, 3 দিন 4 দিন বা 5 দিনের পরেও যদি জ্বর হচ্ছে, অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। বাচ্চার যদি কোনো শ্বাসকষ্ট হয়, বাচ্চার যদি কোনো পেচ্ছাপ কমে যায়, বাচ্চার যদি কোনো কনভালশন হয়, বাচ্চার যদি কোনো সাইনোসিস হয়, এই সব যদি ওয়ার্নিং সাইনগুলো আপনি লক্ষ্য করেন, তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান, এবং দরকার হলে হসপিটালাইজ করতে ডাক্তারবাবু যদি অ্যাডভাইস করেন, তাহলে আর্লি হসপিটালাইজ করুন, তাহলে কিন্তু আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে। নমস্কার। ফলো করুন বর্তমান।